এই যে স্বচ্ছ একটা জীবন নিজের এই পোশাকের মতো, এটা আপনি কখন কিভাবে বেছে নিলেন? আমার জন্ম পরিমণ্ডল হলো লালন শাহের, এবং সেখানে আরমান শরফের ন্যাংটা শাহ, শ্রীকান্ত খেপা এইসব সাধকরা জন্ম নিয়েছেন। তো আমরা ছোটবেলা থেকেই কিন্তু গ্রামগঞ্জে এইসব সাধকদের সান্নিধ্য পেয়েছি। আমরা সাধকদের কাছ থেকেই এই শিক্ষাটা পেয়েছি যে জীবনটাকে যদি সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়, বৈষয়িক প্রাপ্তি ওইভাবে ঘটবে না, কিন্তু তুরীয় একটা মহানন্দের প্রাপ্তি ঘটবে। একজন রুমি বলেন, একজন লালন বলেন, কোত্থেকে জ্ঞানটা পেয়ে গেল আমরা জানি না। আবার আপনি একটা জ্ঞান আরোহণ করলেন। সবার জ্ঞানের ভিতরে একটা ঐক্য আছে, সেটা অ্যারিস্টটল, প্লেটো বলেন। সেই ঐক্যের জায়গাটা কি? প্রধান কথা হচ্ছে মানুষকে মনুষ্যত্বের জ্ঞানের শিক্ষাটা কত রকম ভাবে আসতে পারে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি গগন হরকার, হ্যাঁ গগন হরকার, সেখানে ইন্দ্রিয়া দেবী লিখতেছেন এই গানটা মূলত উনি পেয়েছিলেন একজন মাঝির কাছ থেকে। মাঝির কাছ থেকে শুনে এসে রবীন্দ্রনাথকে সুরটা শোনাচ্ছেন। রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সুরটা দিয়ে আপ্লুত হয়ে ওই সুরের উপর নিজের বাণী বসিয়ে আমি দিচ্ছেন। কোথায় পাবো তারে, সেখান থেকে আমার সোনার বাংলা। শিকাগো বিশ্ববিদ্যালয়ে আপনি নিয়মিতই ক্লাস নেন। আসলে আমাদের জ্ঞান সম্পর্কে সারা পৃথিবীতে কিন্তু সীমাহীন আগ্রহ, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আপনি সেলিম আল দীনের 8 খণ্ডের রচনাবলীর সম্পাদক। আমাদের জীবনের সব থেকে বড় শক্তির জায়গা কিন্তু সেলিম আল দীন। এখন যেমন সেলিম আল দীন নিয়ে অনেক পিএইচডি গবেষণা হচ্ছে, এমফিল গবেষণা হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু এই রচনাবলীটা ব্যবহার করছেন। কবি সাইমন জাকারিয়া, তার একটা কবিতা যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে। সাধুর সন্তান যে কবিতা লিখছে উদার বৃক্ষরাজি আর সবুজ ঘাসেরা, রাতের শিশির মেখে সকালের রৌদ্রে প্রতিদিন, তাকে তুমি পাঠ করো। ওই দেখো একটি রাজহাঁস পাখা ঝাপটিয়ে জলের শরীরে লিখে যাচ্ছে অনন্ত আনন্দের জয়গান, তাকে তুমি অনুভব করো। জীবনানন্দ দাশ যখন বলেন সকলেই কবি নয়, কেউ কেউ কবি, সেটা আমরা সবাই কম বেশি জানি, মেনে নেই। কিন্তু এই কথাটাকে যদি আরেকটু বড় ব্যক্তি করে আমরা বলতে চাই যে সকলেই মানুষ নয়, কেউ কেউ মানুষ, কেউ কেউ মানুষ রতন, কেউ কেউ সোনার মানুষ। আমরা যারা এই দিন আনি দিন খাই, প্রতিদিন সকালে একটা কর্মক্ষেত্রে যাই, তারপর ফিরে আসি, প্রতিদিন একটা দিন যাপন করি, কিন্তু কেউ কেউ আছেন যিনি অতীত থেকে মধু আরোহণ করেন, ভবিষ্যতে সেই সোনা ছড়িয়ে দেন। অর্থাৎ নিজের জীবনটাকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ মিলিয়ে একটা সাধকের জীবনে পূর্ণ করেন। এটা খুবই আনন্দের, খুবই সৌভাগ্যের বিষয় যে এইরকম একজন সাধক আমাদের কাছের মানুষ, মনের মানুষ, বন্ধুজনকে আমরা আজকে সঙ্গে পেয়েছি। আমি নিশ্চিত যে তার নাম বললে আপনারা কম বেশি সবাই তাকে এক নামে চিনবেন। তার নাম সাইমন জাকারিয়া। তবু সবার সুবিধার জন্য আমরা সাইমন জাকারিয়া সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা শুনে আসি। সাইমন জাকারিয়া খ্যাতি অর্জন করেছেন লোকসংস্কৃতি গবেষণায়, পাশাপাশি কবি এবং নাট্যকার হিসেবেও তার পরিচিতি রয়েছে সর্বজন বিদিত। মধ্যযুগের বাংলা পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও সম্পাদনায় তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সাইমন জাকারিয়ার জন্ম 1972 সালের 3 ডিসেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জুঙ্গলি গ্রামে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তিনি যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি অর্জন করেন। 2005 সাল থেকে সাইমন জাকারিয়া পেশাগতভাবে বাংলা একাডেমিতে কর্মরত। পাশাপাশি তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে গবেষণা সহকারী, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালিত ইউনেস্কোর অ্যাকশন প্ল্যান ফর দ্য সেফগার্ডিং অব বাউল সংস প্রকল্পের প্রধান গবেষক এবং দৈনিক সমকাল পত্রিকার সহ সম্পাদক হিসেবেও কাজ করছেন। 2011-12 শিক্ষাবর্ষ থেকে তিনি যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার। বিভিন্ন একাডেমিক গবেষণা কর্মকাণ্ডে তিনি ভ্রমণ করেছেন 17টি রাষ্ট্রে। ইউনেস্কো সহ পৃথিবীর বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছেন।
সাইমন জাকারিয়ার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক শুরু করি ভূমির নামে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় এবং বোধি দ্রোম নামে আরেকটি নাটক কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পাঠ্যক্রমে রয়েছে। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে প্রণমোহী বঙ্গমাতা, প্রাচীন বাংলার বুদ্ধ নাটক, বাংলাদেশের লোকনাটক বিষয় ও আঙ্গিক বৈচিত্র্য, উত্তর লালন চরিত, সদানন্দের সংসারে, আনন্দময়ীর আগমনে, কে তাহারে চিনতে পারে, কুলহারা কলঙ্কিনী ইত্যাদি। 2017 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে তার সম্পাদনায় আমেরিকার গবেষক অনুবাদক ক্যারল সলোমনের সিটি অফ মিরর্স সংস অব লালন শাহী প্রকাশিত হয়েছে। সম্পাদনা করেছেন সেলিম আলদিন, রচনাবলী ফরহাদ মজহারের কবিতা সংগ্রহ সহ বাংলা একাডেমি ফোকলোর সংগ্রহমালার বহু খণ্ড। সাইমন জাকারিয়া বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। 2019 সালে ফোকলোর গবেষণার জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়া তার প্রাপ্ত অন্যান্য পুরস্কার হল প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার 2009, সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার 2012, মধুসূদন একাডেমি পুরস্কার 2018, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার 2008 এবং লোকনাট্য গবেষক দুলাল পদক 2022। সাইমন জাকারিয়া বাংলাদেশের ভাব সাধকদের মধ্যে চর্যাপদ পুনর্জাগরণে মুখ্য ভূমিকা রেখে চলেছেন। সাধন পথে তিনি তার স্ত্রী সাধিকা সৃজনী তানিয়ার সঙ্গে যুগলে লালনপন্থী গুরু বীর মুক্তিযোদ্ধা ফকির নহির শাহের কাছে দীক্ষাপ্রাপ্ত। সম্পাদনা করেন ভাবনগর ইন্টারন্যাশনাল জার্নাল অব বেঙ্গল স্টাডিজ। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিকটকে। আপনারা এতক্ষণে জেনে গেছেন যে আমাদের সঙ্গে আছেন সাইমন জাকারিয়া। সাইমন, আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম। জয়গুরু। জয়গুরু। আমি এই যে শুরুতেই বলছিলাম যে আমরা মানে এক অর্থে একটা রেগুলার মানুষ, প্রতিদিন জামা কাপড় ধোয়ার মতো নিজেদেরকে ধুচ্ছি, কাচ্ছি, পরিষ্কার করছি। কিন্তু কেউ কেউ থাকে, আপনাকে ব্যক্তিগতভাবে যদ্দূর চিনি, সেও বোধহয় মেলা বছর হয়ে গেছে। তো আমার কিন্তু খুব ঈর্ষা হয় আপনার জীবনযাপন, আপনার কর্ম, আপনার খ্যাতি, আপনার দর্শন সব কিছু দেখে। তো আবার এরকমও তো বলে যে সাধকের জীবনে কোনো ঈর্ষা, হিংসা, দেশ ইত্যাদি নেই। এই যে স্বচ্ছ একটা জীবন নিজের এই পোশাকের মতো, এটা আপনি কখন কিভাবে বেছে নিলেন? আসলে এটা বললে পরে একদম শুরু থেকেই বলতে হবে। আসলে আমার জন্ম পরিমণ্ডল হলো লালন শাহের পরিমণ্ডল এবং সেখানে আরমান শরফের ন্যাংটা শাহ, শ্রীকান্ত খেপা এইসব সাধকরা জন্ম নিয়েছেন। তো আমরা ছোটবেলা থেকেই কিন্তু গ্রামগঞ্জে এইসব সাধকদের সান্নিধ্য পেয়েছি বা তাদের উত্তরাধিকারদের সঙ্গে সঙ্গ করেছি একদম স্কুল জীবন থেকেই। আর আমার মা অসাধারণ একজন স্মৃতিধর মানুষ, যার অসংখ্য প্রবাদ, পাঁচালী, গল্প, লোককথা, ছড়া, ধাঁধা এগুলো তার মুখস্থ আছে। আর আরেকটি মায়ের প্রতিভা হচ্ছে উনি অসাধারণ একজন সূচিকর্মের শিল্পী। তো উনিও আমার থেকেও ছোট বয়স থেকে উনি সূচিকর্ম করতেন। এটাও পেয়েছিলেন উনি উত্তরাধিকার সূত্রে। ওনার মা এবং ওনার চাচিরা, ওনার খালারা এই কাজগুলো করতেন এবং মা ওই সূচিকর্মের ভিতরে কিন্তু অসাধারণভাবে শুধু সূচি সেলাই না, সেলাইয়ের সঙ্গে সঙ্গে কবিতাও ছিল। মায়ের সূচিকর্মের ভিতরে কবিতা আছে, ওনার নিজের রচিত, নিজের লেখা কবিতা, পাশাপাশি বিভিন্ন মোটিভ, বিভিন্ন ছবি, ফুল, পাখি, প্রজাপতি বা রয়্যাল বেঙ্গল টাইগার বা সুন্দরবনের যে রূপ, সেগুলো কিন্তু সে নিজে হয়তো কখনো দেখিনি, কিন্তু তার কল্পনার ভিতরে, তার যে স্বপ্নের ভিতরে এই দৃশ্যগুলো আছে। তো সেইগুলো উনি সুন্দরভাবে এঁকেছিলেন এবং ঘটনাক্রমে আমি আমার মায়ের সূচিকর্ম, আমার যে প্রণমোহী বঙ্গমাতা বিখ্যাত বইটা আছে, ইংরেজি সংস্করণের প্রচ্ছদ করেছি মায়ের এই সূচিকর্ম দিয়ে। বাহ! তো এই ছিল আমার মূলত বেড়ে ওঠা। এবং আমার নানা ছিলেন বিখ্যাত একজন লাঠিয়াল সর্দার। আমাদের কুষ্টিয়া অঞ্চলে আপনারা জানেন যে লাঠি খেলার বিখ্যাত একটা ঐতিহ্য আছে। এটা মারামারির জন্য না, এটা শিল্প। জি। এবং এই শিল্পটা মূলত মহরমের ট্রেডিশনের সময় হয়, বৈশাখ উদযাপনের সময় হয়, এগুলো কিন্তু হয়।
পাশাপাশি আমি শুনেছি আমার দাদাও ছিলেন অসাধারণ ধোঁয়া জারির শিল্পী, এবং আমার বাবার ভিতরেও কিন্তু এক ধরনের ছিল সাধকদের প্রতি মমতাবোধ। উনি নিজে সাধক ছিলেন না, কিন্তু সাধুদেরকে ভালোবাসতেন, এক ধরনের মমতাবোধ তার ছিল। এবং এগুলোকে আমি যে ছোটবেলা থেকে একটু সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে আমার মোহ আছে, এগুলোকে উৎসাহিত করতেন। যেমন আমার গাজির গান শুনতে লাগে। আমার মা নিজে হয়তো যেতে পারেনি অনেক দূরে, সঙ্গে হারিকেন দিয়ে একটা লোক সঙ্গে দিয়ে আমাকে দিয়েছে, সারা রাত গান শুনতে। স্কুলের ছাত্র আমি। হ্যাঁ, আপনার ওই দুঃখিত মাঝখানে আটকালাম, আপনার ওই যে প্রণমোহী বঙ্গমাতা, সেইখানে একজন গাজির গানের শিল্পীর কথা প্রথম খণ্ডেই আছে, এবং আপনি বোধহয় সূচনাটা এমন লিখেছেন যে জীবনে কত গাজির গান শুনেছি তার কোনো ইয়ত্তা নেই। হ্যাঁ হ্যাঁ। এবং ওই গাজির গানের ভিতরে আমি একটু, আপনি যে লেখাটার বর্ণনা দিলেন, ওখানে একটা বর্ণনা আছে যে আমার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে একজন গাজির গানের চুকরি নাচতে শুরু করলো। এবং এটা কিন্তু গ্রামের সংস্কৃতিতে শিশু বয়স থেকেই কিন্তু এটা ঘটে। যখন সে হাঁটতে শেখেনি তখনই কিন্তু সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ঘটে, এবং শিল্পী সাধকরা এদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এই যে আমি মায়ের কোলে গাজির গান শুনছিলাম, কারণ আমার দুই চাচাতো ভাইয়ের নাম হলো গাজী এবং কালু। আপনি জানেন যে গাজির গানের দুইজন নায়ক, গাজী কালু, চম্পাবতী। গাজী কালু দুই ভাই। তা আমার দাদির মানত ছিল, যদি আমার একটা ছেলে যদি দুইটা পরপর সন্তান হয়, গাজী কালুর নাম রাখবেন এবং বাড়িতে গাজির গানের আসর দিবেন। এই যে একটা মানত, এই মানতটা কিন্তু মানে চলমান, দীর্ঘদিন চলমান ছিল। ওই গাজির গানের আসরেই কিন্তু আমাকে এই ছোকরিরা, যারা পুরুষ কিন্তু নারী সেজে পারফরমেন্স করতেন, এটাও কিন্তু একটা শিল্পের একটা বিশাল জায়গা। যেমন আমাদের গ্রামীণ সংস্কৃতিতে বলা হয়, পুরুষ যদি পুরুষ হিসাবে রোল করে সে কিন্তু অভিনয় শিল্পী না, পুরুষ যদি নারী হিসাবে রোল করতে পারে তখন সে অভিনয় শিল্পী। যে জন্য গাজির গানের আসরে দেখা যায় যে ছেলেরা মেয়ে সেজে পারফরমেন্স করে। এবং তারপরে আমার গ্রামের কথা যদি বলি, ওখানে পাশের গ্রাম হিন্দুদের গ্রাম, আমাদের গ্রামেও অনেক ধরনের কমিউনিটির লোক আছে। যেমন পালকি বাহকরা ছিলেন, কাহার তাদেরকে বলা হতো। আমার মা প্রথম বিয়ে করার পরে আসছিলেন যে পালকি বাহকের পালকিতে, তার সঙ্গে আমি কথা বলেছি। এই পালকি বাহকদের একটা পাড়া আমাদের গ্রামে এখনো আছে, তারা গান, হ্যাঁ হ্যাঁ, তারা গান করতেন। পাশাপাশি যেমন কামারদের একটা পাড়া আছে, সেটা এখনো আছে, বা এইরকম কুমারদের পাড়াও ছিল। সেসব জায়গায় এই একসঙ্গে গ্রামে হয়তো লাঠি খেলা হচ্ছে, বিশাল উৎসব, গ্রামীণ অনেক খেলাধুলা ছিল, নৌকা বাইচ থেকে শুরু করে। বিশেষ করে আমার বাড়ির সামনেই যে একটা বিশাল মাঠ আছে, সেই মাঠে লোকজ খেলাধুলা সব কিছুই হতো। মানে একদম মানে এমন কোনো, আমরা যে কানামাছি বৌসি এইসব শুনি, বা গাদন খেলা যেটাকে হাডুডুডু বলে, বা কাবাডি খেলা বলে, সেই খেলাগুলো হতো। সেই খেলাগুলোর সঙ্গেও সম্পৃক্ত হয়েছে ছোটবেলা থেকে। আর বিশেষ করে বাড়ির পাশেই তো নদী, সেই নদীতে আমরা সাঁতার কাটছি, নৌকা বাঁধছি, মাছ ধরছি, বাবার সঙ্গে বসে মাছ ধরছি। হ্যাঁ, এইসবের ভিতর দিয়েই আসলে এসবের সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছিল। পরবর্তীতে যখন আমি স্কুলে পড়েছি, বিশেষ করে আমি গ্রামের স্কুলে ক্লাস 6 পর্যন্ত পড়েছি, মানে 7 পর্যন্ত, আর ক্লাস 8 থেকে আমি পাশের গ্রামের একটা স্কুলে চলে যাই, যেখানে হোস্টেল আছে আমার মামার, আমার জন্মস্থানের দিকে। সে হরিনারায়ণপুর গ্রাম, সেটাও খুব বিখ্যাত, ওই স্কুলটাও খুবই প্রসিদ্ধ। 1891 সালে ওই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে সেটা অনেক পুরনো স্কুল। আমরা ছিলাম ওই স্কুলের 100তম ব্যাচ। ওই স্কুলের যে পরিমণ্ডল ছিল, ওই পরিমণ্ডলের ভিতরে কিন্তু লালন সাঁই সাধুসঙ্গ করতেন, এবং তান্ত্রিকদের অনেক বসবাস ওখানে আছে। আচ্ছা, এই সব সংযোগটা ছোটবেলা থেকে আসলে নিজের ভালো লাগা থেকে, নিজের ভালোবাসা থেকেই তৈরি হয়েছিল। আমি যদি এরকম করে বলি, মানে দর্শকের সুবিধার জন্য একটু সাম আপ করে দেই, যে আপনার জন্মভূমি, জন্মস্থান, মাতৃজঠর থেকে, এবং আপনার যে পিতৃপুরুষ, মাতৃকুল, সবখান থেকে একটা পরম্পরা হিসেবেই আজকে আপনি সাইমন জাকারিয়া হয়ে উঠেছেন, এবং আমাদের এই লোক উপাদানগুলোকে আপনি সঙ্গে নিয়ে এগিয়ে গিয়েছেন। সেটা কি ঠিক বলা হবে? অবশ্যই ঠিক। আসলে পরম্পরাটা কিন্তু আমরা প্রত্যেকেই পাই, কিন্তু পরম্পরাটা আমরা রক্ষা করি না, চর্চা করি না। হ্যাঁ, চর্চা করি না। যেমন আপনারও কিন্তু এই একই রকম পরম্পরা আছে, আমাদের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কিন্তু পরম্পরা আছে, কিন্তু পরম্পরাটা আমাদের শিক্ষা ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়, আমাদের নিজেদের অভিরুচি, স্বপ্ন, কল্পনাগুলোকে আমাদেরকে বিচ্যুত করে দেয়,
কিন্তু হয়তো আমার ক্ষেত্রে একটু এক্সেপশনাল ঘটেছে, যে না, আমি ক্লাস 3তেই ডিসাইড করেছি আমি লেখক হব। লেখক হওয়ার জন্য যে সাধনা, সেই সাধনার কাজটা করেছি, যে জন্য আমি সবসময় ফলো করেছি সেই সব লেখকদের এবং তাদের জীবনী পড়ার চেষ্টা করেছি। কোন সব লেখকদের? এটা 1983 সালের কথা বলছি। সেই সময় আমি ক্লাস 3তে পড়ি এবং সেই সময় কিন্তু আমি একদম নিজের সঙ্গে নিজের একটা কথা হয়েছে। আসলে একটি কথা বলি, লালনের গানের একটা কথা আছে যে জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কড়াল দিয়ে, সেসব গিয়েছি ভুলে ভবেতে আসি। তো এই যে যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখনই কিন্তু আমাদের একটা স্রষ্টার সঙ্গে বলেন আমাদের একটা কথোপকথন হয়েছে, কিন্তু পৃথিবীতে এসে কিন্তু আমরা সবাই ভুলে যাই সেটা। কিন্তু এই ভুলে না যাওয়ার প্রসঙ্গটা কিন্তু সাধকরা সবসময় স্মরণ করিয়ে দেন এবং সাধকরা কিন্তু আমি আপনি এখানে বসে আছি, কিন্তু আমাদের জন্মের পূর্বেই কিন্তু আমরা এখানে এসে কি করব সেটা কিন্তু একটা নির্ধারিত ছিল। সেই নির্ধারণের জায়গাটা কিন্তু আমরা ভুলে গেছি কেন? কারণ জাগতিক মোহ এবং জাগতিক শিক্ষা আমরা রিকল করতে পারি না। আসলে মায়ের গর্ভে থাকার সময় আমাদের কি আলোচনা হয়েছিল মায়ের সঙ্গে বা স্রষ্টার সঙ্গে, তো ওনার সঙ্গে তো আমাদের একটা কথোপকথন হয়েছে, পৃথিবীতে আমি আসছি স্রষ্টার একজন সৃষ্টি হিসাবে এবং একটা অনন্য শক্তি নিয়ে আমি আসছি, সেই শক্তির অপব্যবহারটাই কিন্তু সবসময় ঘটছে। আসলে আমরা সাধকদের কাছ থেকেই এই শিক্ষাটা পেয়েছি যে হ্যাঁ, তুমি তোমার জীবনটাকে সর্বোত্তমভাবে ব্যবহার করো না কেন। জীবনটাকে যদি সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়, হয়তো আমার প্রাপ্তি, বৈষয়িক প্রাপ্তি ওইভাবে ঘটবে না, কিন্তু তুরীয় একটা মহানন্দের প্রাপ্তি ঘটবে। আপনার শুদ্ধতা, সততা, তার ভিতর দিয়ে আপনি নিজের ভিতরে যে আত্মোপলব্ধির যে জায়গাটা, সেটা কিন্তু অনন্য। আমি মুগ্ধ হয়ে খালি শুনছি, কি বলবো জানি না। তাই একটা জিনিস আমার ভিতরে অনেক সময় প্রশ্ন জাগে, তো এটা হয়তো আমার মানবিক ক্ষুদ্রতার থেকে জাগে, কিন্তু তারপরেও আমার এটা খুব কৌতূহল জানার যে আমরা যদি হোমারকে একজন সাধক ধরি, বা আমরা যদি বাল্মীকিকে একজন সাধক ধরি, লালনকে সাধক ধরি, আমরা লক্ষ্য করি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের নজরুল, তারা প্রচলিত অর্থে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে অতটা সম্পৃক্ত না। কিন্তু একজন সাইমন জাকারিয়া যখন তাদের নিয়ে গবেষণা করছেন, কাজ করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আপনার একাধিক কাজ আছে, আপনি তো একদম প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গিয়েছেন আমার জানা মতে, এমফিল, পিএইচডি, যা যা করার, এবং আপনি ইউরোপ আমেরিকা ছুটে বেড়াচ্ছেন, জ্ঞান বিতরণ করছেন। এই যে একজন কি বলবো, যে একজন রুমি বলেন, একজন লালন বলেন, কোত্থেকে জ্ঞানটা পেয়ে গেল আমরা জানি না। আবার আপনি একটা জ্ঞান আরোহণ করলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুদের মাধ্যমে। এর দুইটার আসলে সংযোগ বা ফারাকটা আপনি কিভাবে দেখেন, বা এটার মেলবন্ধনটা কিভাবে হয়? এটা অসাধারণ একটা প্রশ্ন করেছেন। আসলে দুইটা জ্ঞানের দুইটা দিক, একটা হলো যে ক্রিয়েটিভ নলেজ আর একটা হলো ট্রেডিশনাল নলেজ। ট্রেডিশনাল নলেজ যেটা আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাচ্ছি, কিন্তু ক্রিয়েটিভ নলেজ যেটা সৃষ্টিশীল জ্ঞান, সেই জ্ঞানের স্রষ্টা কিন্তু হোমার, সেই জ্ঞানের স্রষ্টা কিন্তু বাল্মীকি বা জালালউদ্দিন রুমি, এইসব সাধকরা, বা আরো অনেক সাধক আছেন। এবং সবার কিন্তু দেখবেন যে সবার জ্ঞানের ভিতরে একটা ঐক্য আছে, সেটা অ্যারিস্টটল, প্লেটো বলেন। সেই ঐক্যের জায়গাটা কি? প্রধান কথা হচ্ছে মানুষকে মনুষ্যত্বের জ্ঞানের শিক্ষাটা কত রকমভাবে আসতে পারে। যে হোমারের যদি আপনি ইলিয়াডে যান, সেখানে সামান্য একটা কুকুর যখন ইলিয়াডের সঙ্গে প্রথম অনেকদিন পরে যখন সে হয়ে আসছে, মানে একটা ফকিরের বেশে যখন আসছে, তখন কেউ তাকে চিনতে পারছে না, কিন্তু কুকুর সে তার প্রভুকে চিনতে পারছে এবং সে তার গন্ধ শুনেই সে কু করে উঠল। তখন কিন্তু ইলিয়াডের ছেলে কিন্তু বুঝতে পারছে যে সে তো পরিচয় দিয়েছে অন্য, কিন্তু তো কুকুরটা তো বলছে যে এই যে শিক্ষা এ কে দিল? এটা হোমার আমাদেরকে দিচ্ছে, যে আমাদেরকে শেখাচ্ছে যে সৃষ্টিশীল জ্ঞান দিয়ে। যেমন লালনকে দিয়ে আমরা মিটার, আমাদেরকে বুঝতে সাহায্য করে। বা রবীন্দ্রনাথ এই চিন্তাগুলো কোথা থেকে পেয়েছিলেন? এই যে রুমির কথা বলছেন, রুমির কাছ থেকে শিখেছেন, লালন শাহের মতো সাধকদের কাছ থেকে শিখেছেন। না হলে দেখেন ঠাকুর পরিবারের প্রত্যেকটা মানুষ লোকায়ত জ্ঞানের কাছে গেছেন।
ঠাকুর পরিবারের মহিলারা পর্যন্ত তাদের যদি লেখালেখি পড়ি আমরা, তাদের জীবনী আছে প্রত্যেকের, মহিলাদের জীবনী ঠাকুর পরিবারের, ওদের প্রত্যেকের কানেক্টিভিটি দেখবেন যে কিভাবে লোকায়ত সাধকদের সঙ্গে কানেক্টিভিটি আসছে। এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি গগন হরকার, হ্যাঁ গগন হরকার, সেখানে ইন্দ্রিয়া দেবী লিখতেছেন এই গানটা মূলত উনি পেয়েছিলেন একজন মাঝির কাছ থেকে, মাঝির কাছ থেকে শুনে এসে রবীন্দ্রনাথকে সুরটা শোনাচ্ছেন, রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে সুরটা দিয়ে আপ্লুত হয়ে ওই সুরের উপর নিজের বাণী বসিয়ে আমি দিচ্ছেন। কোথায় পাবো তারে, সেখান থেকে আমার হ্যাঁ, সোনার বাংলা। এবং এইগুলো দেখেন ঠাকুর পরিবারের ওদের যে কন্ট্রিবিউশনটা কি, ওরা বুঝেছে মহাকালের কাছে এগুলো অনেক কিছু হারিয়ে যাবে, ওগুলো প্রিজার্ভ করার জন্য ওরা অসাধারণ কিছু কাজ করেছে। যেমন স্বরলিপি, স্বরলিপির কনসেপ্ট কিন্তু আমাদের এখানে খুবই নতুন। ঠাকুর পরিবারেই প্রথমে বীণাবাদিনী নামে, হ্যাঁ যতীন্দ্রনাথ ঠাকুর বীণাবাদিনী নামে একটা পত্রিকা সম্পাদনা শুরু করলেন। সেই পত্রিকায় যেটা শুরু করলেন স্বরলিপি প্রকাশ, এটাই কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্বরলিপি পত্রিকা। চিন্তা করা যায় 1304 সালে একটা স্বরলিপি পত্রিকা, বাংলা 1304-5 সালে এই বীণাবাদিনী পত্রিকায় মূলত উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের গানের স্বরলিপি তারা প্রকাশ করবে। পরবর্তীতে দেখা যায় ঠাকুর পরিবারের সবার গানের স্বরলিপি, তারপরে পরমার্থী গান নামে এই বাউল ফকির সাধকদের গান ওখানে যুক্ত হয়েছে। এবং ঘটনাক্রমে আমরা তার ভিতর থেকে লালনের 2টা গানেরও স্বরলিপি পাচ্ছি। লালনের অথেন্টিক সুর যদি কাছে যদি পৌঁছাতে হয়, ওই যে বীণাবাদিনী পত্রিকায় 2টি গান। আচ্ছা, এই যে লালনের গানের স্বরলিপির কথা বললেন, তো অনেকেই বলে থাকে যে লালনের অধিকাংশ গান, এবং বাউল মতে তো তাই, যে প্রচলিত সুর, এর সুর ও গ্রহণ করছে। কালিকা প্রসাদ একবার বলছিলেন, আব্দুল করিম শাহকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো আপনার গান অন্যজন গেয়ে বেড়াচ্ছে, আপনার নাম বলছেন। উনি বলছেন না, এটা তো মহাজনের গান, যার খুশি যেভাবে খুশি করুক। কিন্তু তারপরেও যদি একাডেমিক ভাবে চিন্তা করি, তার গানের স্বরলিপি কি সব তৈরি হয়েছে লালনের, বা আমাদের কাছে কি খুব অথেন্টিক সূত্র আছে? আসলে লালন শাহের গানের ওই যে বললাম যে প্রথম স্বরলিপি প্রণয়ন শুরু করেছিল ইন্দ্রিয়া দেবী চৌধুরানী, 2টি করেছিলেন। পরবর্তীকালে অনেকেই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে বাংলাদেশে একটা অসামান্য অবদান ছিল মকসেদ আলী শাহ, তিনি কিছু স্বরলিপি করেছিলেন। লালনপন্থী নন উনি, কিন্তু ফকিরি ধারায় দীক্ষিত ছিলেন, লালনের গান করতেন। এবং পরবর্তীকালে খোদা বক্সায় লালনপন্থী সাধক, তার সহায়তা নিয়ে মূলত সুধীন দাস, উনি একটি অসামান্য কাজ শুরু করেছিলেন, কিন্তু উনি প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাননি বলে করতে পারেননি। সুধীন দাস তার লালন সঙ্গীত স্বরলিপির বই প্রথমে বের করেছিলেন, পরে 2য় খণ্ড বের করেছেন খোদা বক্সায়ের সুরগুলো নিয়ে। উনি 70টার মতো গানের সুর করেছেন, স্বরলিপি করেছিলেন। কিন্তু ওনার স্বপ্ন ছিল লালনের 5 শতাধিক গানের স্বরলিপি করবেন। এর জন্য উনি যেটা করেছিলেন, খোদা বক্সায়ের কণ্ঠ থেকে লালনের গানগুলো রেকর্ড করেছিলেন অডিওতে। কিন্তু আমরা হচ্ছে সেই জাতি যারা এগুলো সংরক্ষণের কোনো উদ্যোগ নিই না, বিস্মৃত পড়ায়। হ্যাঁ, যেমন ওই যে সুধীন দাস নজরুলের স্বরলিপি করতেছেন, তখন উনি অনুভব করেছেন, উনি তখন 1981 সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নজরুল সঙ্গীতের শিক্ষক সুধীন দাস, আর খোদা বক্সায় হলো লালন গীতির শিক্ষক। এরা তো সহকর্মী, এবং কলিম শরাফি ছিলেন রবীন্দ্রনাথের গানের শিক্ষক। এরা 3জন, মানে 3জন কিন্তু 3টা জায়গার একজন মহিরুহ, এবং এরা 3জনের অসাধারণ বন্ধুত্ব, খোদা বক্সায়, সুধীন দাস, কলিম শরাফি। ওরা তখন উপলব্ধি করেছে যে যদি রবীন্দ্রনাথের গানের স্বরলিপি থাকে, নজরুলের গানের স্বরলিপি থাকে, লালনের গানও তো কালে কালে বিকৃতি হয়ে যাবে, সুর বিকৃতি হয়ে যাবে, সুর পরিবর্তন হয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু সেটা সংরক্ষণ করা দরকার। যে জন্য সুধীন দাস উদ্যোগ নিয়েছেন যে লালনের 5 শতাধিক গান উনি স্বরলিপি করবেন, এবং রেকর্ড করেছেন গানগুলো। তারপরে উনি প্রথমে 45টার মতো গানের স্বরলিপি করেন। স্বরলিপি করার পর যে বিপদে পড়ছে, স্বরলিপির বই প্রকাশ করা কিন্তু একটু এক্সপেন্সিভ। 1986 সালের কথা বলছি, লেটারিং তো আলাদা, ফরমেশন আলাদা, তারপরে পৃষ্ঠাগুলো বড় হতে হয়, প্রকাশনার একটু খরচ বেশি থাকে। উনি তখন প্রথম চেষ্টা করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, তারা সহযোগিতা করেননি। বাংলা একাডেমি থেকে তারাও সহযোগিতা করেননি। পরে কেন্দ্রীয় লালন একাডেমি নামে একটা প্রতিষ্ঠান ছিল, এটা খন্দকার রিয়াজুল হকের, উনি মূলত পাঞ্জু শাহর শিষ্য ছিলেন, মানে শিষ্য না, আত্মীয়, মানে সন্তান। লালনের যে সমসাময়িককালে সাধক যারা ছিলেন তাদের ভিতর পাঞ্জু শাহ অগ্রগণ্য। পাঞ্জু শাহের
এই সন্তান খন্দকার রিয়াজুল হক, ইনি মূলত এই গানগুলো প্রকাশের জন্য উদ্যোগ নেন এবং প্রকাশিত হয় প্রথম খণ্ড। এটা গেল। এরপরে সুধীন দাসের আরেকটি ভলিউম বেরিয়েছিল, কিন্তু আসলে বড় ধরনের কাজ হয়নি। আর আমি ইউনেস্কোর একটা প্রকল্পে ছিলাম, অ্যাকশন প্ল্যান ফর দ্য সেফগার্ডিং অফ বাউল সংস প্রজেক্ট। এটা ইউনেস্কোর প্রকল্প, কিন্তু বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা বাস্তবায়ন করেছিল। ওই প্রকল্পের আমি টিম লিডার রিসার্চার ছিলাম 2010 সালে। তখন আমরা একটা স্বরলিপি সংকলন করি, সেখানেও লালন শাহের কিছু গানের স্বরলিপি হয়েছিল। শুধু লালন নয়, আসলে প্রত্যেকটা সাধকের গানেরই স্বরলিপি, স্টাফ নোটেশন এবং অডিও ভিজুয়াল রেকর্ডিংস থাকা এই সময়ের জন্য খুব দরকার। আপনি তো দেশ বিদেশ লালন নিয়ে, আমাদের ভাব সঙ্গীত ধারা, লোকজ ধারা নিয়ে কথা বলেন, এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশকে আপনি তুলে ধরেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে আপনি নিয়মিতই ক্লাস নেন, সেমিনার করেন। আপনার সহধর্মিণী, আপনার সাধন সঙ্গিনী, তিনিও একজন সুগায়িকা, তাকে সঙ্গে নিয়েও আপনারা গান করেন, চর্যাপদের স্বরূপ করেছেন, পুনর্জাগরণের কাজ। হ্যাঁ, তো এই অভিজ্ঞতাগুলো যদি আমাদের দর্শকদের একটু, বিশেষ কোনো অভিজ্ঞতা বা বিশেষ কোনো স্মৃতি। আসলে আমাদের জ্ঞান সম্পর্কে সারা পৃথিবীতে কিন্তু সীমাহীন আগ্রহ, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমার সৌভাগ্য হয়েছে আমেরিকার 7টি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার। ইউনিভার্সিটি অফ শিকাগোর আমি ভিজিটিং স্কলার 2012 সাল থেকে, পাশাপাশি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি এবং সান্তা বারবারা 2টা ক্যাম্পাসে আমি বক্তৃতা করেছি। পাশাপাশি পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি। এরকম এছাড়া টেম্পল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ আর্ট, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং বহু বিষয় নিয়ে আসলে বক্তৃতা করেছি। আমাদের ম্যানুস্ক্রিপ্ট কালচার, আমাদের মধ্যযুগের বাংলা যে সাহিত্য, বিশেষ করে আলাওয়ালের কাব্য ভাণ্ডার নিয়ে এবং তার যে পাণ্ডুলিপি সম্পাদনা, সেগুলো সম্পাদনার পদ্ধতি, এসব নিয়ে। আবার মিউজিক ডিপার্টমেন্টে বক্তৃতা করেছি, যেটা আপনি বলছেন। মিউজিক ডিপার্টমেন্টে আমি প্রথমেই 2012 সালে আসলে চর্যাপদ নিয়েই বক্তৃতা করেছিলাম ইউনিভার্সিটি অফ শিকাগোর এথনোমিউজিকোলজি কোর্সের, সাউথ এশিয়ান কোর্সের ভিতরে। সেখানে আমি চর্যাপদের যে বুদ্ধ নাটকের যে পরিবেশন রীতি এবং তার যে লিভিং ট্রেডিশনটা বাংলাদেশে এখন কিভাবে আছে, সেগুলো নিয়ে বক্তৃতা করি। আর সম্প্রতি আমরা যেটা কাজ করছি যে চর্যাপদের পুনর্জাগরণ, এটা মূলত বাংলাদেশের ভাব সাধকরা যারা আসলে দেহকেন্দ্রিক সাধনা করে, চর্যাপদের সাধকরা তো দেহ সাধক ছিলেন, সেই সাধকদের ভিতরে চর্যাপদের গানটা আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা করেছি এবং আমরা সফল। কারণ বাংলাদেশে এখন প্রায় 1000 সাধক নিয়মিতভাবে চর্যাপদের গান করছেন। বাহ! আপনি তো এই যে চর্যাপদের ভাষাকে যে সান্ধ্য ভাষা বলে, যার অনেক কিছু বোঝা যায় না, একটা ঝাপসা ব্যাপার, আপনি নিজেও তো চর্যাপদের এক ধরনের নবায়ন করেছেন। সবগুলো চর্যার একটা সরল বাংলা করেছেন। হ্যাঁ, এটা আসলে ঠিকই বলেছেন। সেইটার কি ইংরেজি রূপ করেছেন কোনো, বা অন্য কোনো ভাষায় এটা কি ট্রান্সক্রিয়েট হয়েছে? আসলে চর্যাপদের আমি যেটা মানে অনুবাদ বা রূপান্তর করি, সেটা হলো গীত রূপান্তর। কারণ আমি দেখেছি যে চর্যাপদের যে অনুবাদগুলো আমরা বাংলা ভাষা ও সাহিত্যের একাডেমিক টেক্সট আকারে দেখি, সেটা চর্যাপদের ভাষা তো ধরেন যে একটু প্রাচীন বাংলা ভাষা, সেটা এমনি বোঝা যায় না। তারপরে আবার যখন বাংলা সমকালীন বাংলা অনুবাদ করা হয়েছে, সেটা আরো কঠিন। তা আমার যখন অনুভব হলো 1991 সালের দিকে, যে এগুলো আমি সব গীত অনুবাদ করব, যেন গানের উপযোগী সাধকরা গাইতে পারেন, সুরারূপ। হ্যাঁ, তখন আমি অনুবাদ শুরু করি মূলত চর্যাপদের কায়া তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। এটা অনুবাদ করি শরীর গাছে 5খানি ডাল, অধীর মনে ঢুকে পড়ে কাল, কেমনে পাবে গুরুকে শুধাও, এরকম আর কি। খুব সহজ ভাষা এবং পরবর্তীতে আমাদের সাধকরা সেই গানগুলো গেয়েছেন। আর তার আগের একটা কথা বলে আমি একটু কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই আমার গুরু আখতারুজ্জামান ইলিয়াসকে। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন আমার ক্লাসরুমের শিক্ষক ঢাকা কলেজে, আমি যখন অনার্স পড়ি। উনি প্রথম যখন চর্যাপদ পড়াতে আসেন, ওই ক্লাসে উনি জিজ্ঞাসা করেন, তোমরা চর্যাপদ সম্পর্কে কে কি জানো? তা আমি বলি, স্যার আমি তো কয়েকটা পদ অনুবাদ করেছি। তো উনি ওই সময় 93 সালের কথা বলছি, তখন উনি আমার এই অনুবাদটা বলে, তোমার কাছে আছে? তা আমি দিলে পরে উনি ক্লাসে সেদিন, এটা ছিল সাংঘাতিক উদ্দীপনার একটা বিষয়, উনি আমার সেই ট্রান্সলেশন নিয়ে পুরো ক্লাসটা নিলেন এবং ক্লাসের পরে আমাকে ওনার রুমে নিয়ে গেলেন, চেয়ারম্যানের কক্ষে নিয়ে যেয়ে বললেন, তোমার এই কাজটা খুব ভালো হচ্ছে, তুমি এটা নিয়মিত করো।
ইলিয়াস স্যার তারপরে বিভিন্ন সময়ে উনি যখন এই ইত্তেফাকের অফিসের পাশে একটা তার বাসা ছিল, সেই বাসাতে নিয়মিতভাবে আমি যেতাম এবং ইলিয়াস স্যার নিয়মিত আমার অনুবাদগুলো দেখতেন এবং খুব প্রশংসা করতেন, দু একটি শব্দ পরিবর্তন করে আরও কীভাবে সুন্দর করা যায়। এটা ছিল উদ্দীপনা। তো এই কাজগুলোর সঙ্গে কিন্তু এই মহৎ মানুষরাও যুক্ত আছেন কোনো না কোনোভাবে, কারণ উদ্দীপনা না পেলে পারে হয়তো আমি কাজটা করতাম না। তারপরে 2010 সালে এটা অ্যাডন থেকে অবনাগমন মানে আসা যাওয়া চর্যাপদের এই আধুনিক গীত রূপান্তর প্রকাশিত হয়। তো এটা ইংরেজিতে অনুবাদ কখনো কখনো আমরা করেছি, কারণ যখন আমরা ইউনিভার্সিটি অফ শিকাগোতে এটা বলতে যান তখন তো কিছু বলতে হয়। তখন যেমন শুনলে আনন্দ পাবেন আপনি যে ইউনিভার্সিটি অফ শিকাগোর মিউজিক ডিপার্টমেন্টের ছেলেপেলেরা এই চর্যাপদের আধুনিক বাংলা এবং আদি বাংলাটা বাংলায় উচ্চারণ করে তারা গেয়েছেন এবং সেখানে ওয়ার্কশপ করেছেন আমাদের সাধিকা সৃজনী তানিয়া, এবং এখন এটা তাদের কোর্স কারিকুলামের একটা অংশ। এবং সম্প্রতি আমরা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতেও চর্যাপদের পুনর্জাগরণের একটা কর্মশালা হয়েছে এবং একটা ডে লং একটা 3 দিনের একটা সম্মেলন ছিল। সেখানে আমরা চর্যাপদকে আবার ম্যানুস্ক্রিপ্ট, চর্যাপদের যে তালপাতার মূল পুঁথি, সেই পুঁথি থেকে আমরা আবার পাঠ করতেছি। এখন পুঁথি থেকে পাঠ করাটা ইম্পর্টেন্ট এই জন্য যে আসলে হরপ্রসাদ শাস্ত্রী বা শহীদুল্লাহরা যখন পাঠ করেছেন সেটা প্রাইমারি স্টেজের পাঠ ছিল, কিন্তু আরও হায়ার স্কলার লেভেলের পাঠগুলো এখনো হয়নি। তা আমরা যেমন ওয়েস্টার্ন কান্ট্রির বিভিন্ন স্কলার আছেন যারা চর্যাপদ নিয়ে ব্যাপক গবেষণা করেছেন, এখনও করছেন। এখন একটা ক্রিটিক্যাল এডিশন করতেছেন আমাদের বন্ধু প্রণয় চক্রবর্তী, ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার পিএইচডি গবেষক, চর্যাপদ নিয়েই গবেষণা করছে। ও এবং জুলিয়ান শর্ট ও হলো অস্ট্রিয়ার, এরা দুইজন মিলে একটা ক্রিটিক্যাল এডিশন করতেছে ইংরেজিতে, এবং সেটা মূলত চর্যাপদকে আমরা সাহিত্যের আঙ্গিকে পড়েছি। এখন চর্যাপদকে পড়ানো হচ্ছে সাধকদের আঙ্গিকে, অর্থাৎ মণিদত্ত যে টিকাতে যে চর্যাপদের সাধন পদ্ধতির প্রসঙ্গটা বলেছেন, সেটাকে কেন্দ্র করে চর্যাপদের মূল পটটা পড়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখছি যে চর্যাপদের পাঠ নির্ধারণের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে পুনর্বিবেচনা করতে হচ্ছে, পুনরায় চর্যাপদকে আবার উপস্থাপন করতে হচ্ছে। তা আমরা আনন্দিত যে সারা পৃথিবীর এখন গ্লোবাল এরিনায় যারাই চর্যাপদ গবেষণা করতেছেন, এখন কিন্তু আমাদের দেশের চর্যাপদের যে পুনর্জাগরণ যেটা হয়েছে, সাধকরা যে গান করছেন, এই গানটা কিন্তু তারা বিবেচনায় নিচ্ছেন। যখন চর্যাপদের ছন্দ নিয়ে কথা হচ্ছে, এটা ইমপ্লিমেন্ট করলে ছন্দটা কি হয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝি না। আবার চর্যাগুলোতে তো একটা রাগের উল্লেখ করা আছে। হ্যাঁ, সেটাও একটু বলি আমি, যেটা হলো আমাদের সাধিকা সৃজনী তানিয়া যেটা করেছেন, চর্যাপদের রাগ ভিত্তিক পুরো 50টি পদেরই সুর সংযোজন করেছেন। এখন 50টে বললে পারে আবার অনেকের ধাঁধা আসতে পারে, যেন 46.5টার কথা জানি আমরা, তাহলে 3.5টা কোথায় পেলাম? আসলে এই 3.5টা আমরা তিব্বতী অনুবাদ থেকে মানে গ্রহণ করেছি, এবং সেখান থেকে নেপালি নয়, তিব্বতী, কারণ নেপালি চর্যাপদ 46.5টা পদ আমরা পেয়েছিলাম, কিন্তু 3.5টা হারিয়ে যায়। কিন্তু এই নেপালি এটা হারিয়ে যাওয়ার আগেই তিব্বতের একজন এটা আবার অনুবাদ করেছিলেন। সেই তিব্বতী অনুবাদটা তিব্বতে প্রিজার্ভ, এবং সেটা আসলে শহীদুল্লাহ পেয়েছিলেন প্যারিসে, যখন উনি প্যারিসে পিএইচডি করতে যান। পরে টিকা হিসাবে বোধহয় উনি যোগ করেছেন। সুকুমার সেনও এটা এক সময় উনি যখন চর্যা গীতিকা পদাবলী করেন, তখন উনি এই 3.5টা পদের একটা পাঠ সংকলন করেছিলেন। পরবর্তীতে আরও অনেকেই এটাকে গ্রহণ করেছেন, তা আমরাও এটাকে গ্রহণ করেছি। আমি যতদূর জানি, যেমন আপনি আখতারুজ্জামান ইলিয়াসের কথা বললেন, তো আপনার বিশেষত গবেষণা এবং লোক কাজ নিয়ে যতদূর জানি সেলিম আল দীনেরও একটা প্রভাব আছে, এবং আপনি সেলিম আল দীনের 8 খণ্ডের রচনাবলীর সম্পাদক। হ্যাঁ, ঠিক। তো এইটা কিভাবে, কারণ সেলিম আল দীনের তো ভাব শিষ্য বলেন, ছাত্র বলেন, আমি নিজেও তার ছাত্র, তো অভাব নেই। মাঝখান থেকে সাইমন জাকারিয়া, এবং আপনি যে নাটক লিখলেন, ঢাকা থিয়েটার মঞ্চস্থও করেছে আপনার নাটক, আপনার একাধিক নাটকে সরাসরি সেলিম আল দীনের প্রভাবটাও পাই। তো তার কথা একটু যদি বলতেন। অবশ্যই, আসলে গুরু সেলিম আল দীনের কথা তো বিশেষভাবে বলতেই হবে। মানে আমাদের জীবনের সব থেকে বড় শক্তির জায়গা কিন্তু সেলিম আল দীন। সেলিম আল দীনের সঙ্গে আমার সংযোগ ঘটে, সেটাও একটা রহস্যময় মনে হতে পারে। আমি যখন কুষ্টিয়াতে ইন্টারমিডিয়েট পড়ি, তখন সেলিম আল দীনকে আমি প্রথম চিঠি লিখি,
আচ্ছা। সেটা চিঠি লিখি তার সব থেকে কঠিন নাটকটা নিয়ে, সেটা হলো হরগোজ। হরগোজ পড়ে তাকে আমি চিঠি লিখি। এই চিঠির সূত্রে সেলিম আল দ্বীনের সঙ্গে আমার একটি আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়। পরে যখন আমি ঢাকায় আসি, সেলিম স্যারের সঙ্গে যখন আমি প্রথম যাই, আমি জানতে পারি যে এই চিঠি সে ক্লাসরুমে পড়িয়েছে, যে তোরা কি পড়িস, এটা কি ইন্টারমিডিয়েট একটা ছেলে আমার নাটক পড়ে কি চিঠি লিখেছে। পরে সেলিম স্যারের সঙ্গে যেটা হলো যে আমি যদিও তার সরাসরি ছাত্র না, পরবর্তীতে আমি হয়েছে এমফিল হিসেবে। সেলিম স্যারের বাসায় প্রায় আমি প্রতি শনিবারে যেতাম। মানে সেলিম স্যার ঘুম থেকে ওঠার আগেই আমি পৌঁছে যেতাম। উনি ঘুম থেকে উঠতেন, আপনারা জানেন যে সেলিম স্যার নিজে রান্না করতে পারতেন, উনি নিজে নাস্তা টাস্তা তৈরি করে নিয়ে আসে টেবিলে বসে ওনার হয়তো আগের দিনের লেখা নিয়ে একটু আলোচনা করছেন, একটু পড়ে শোনাচ্ছেন, ডাইনিং টেবিলটাই পড়ার টেবিল। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আসলে আমি দেখেছি সারা পৃথিবীতে ঘুরে, সেলিম স্যারের সঙ্গে যখন ছিলাম তখন বুঝতে পারিনি যে শ্রেষ্ঠ লেখকরা সবসময় রান্না বান্নার ব্যাপারেও শ্রেষ্ঠ হয়। আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে যত বড় বড় স্কলারদের বাড়িতে গেছি, সবাইকে দেখেছি তারা অসাধারণ রান্না করেন। এবং এটিও কিন্তু সেলিম স্যারের একটা বিশেষ গুণ ছিল। যেমন উনি এই মাছ কেনার জন্য আমাদেরকে সঙ্গে নিয়ে যেতেন, কোথায় কোন ফুল দেখে পাগল হয়ে গেলেন। অনেক সময় অনেক জায়গায় সেলিম স্যারের সঙ্গে পিঠের সঙ্গে পিঠ লাগিয়ে ঘুমিয়েছি। একটা ছোট্ট বিছানায় হয়তো দুইজন শোয়ার মতো জায়গা নাই, আমি নিচে শুতে চেয়েছি, উনি মানে পাশেই রাখছেন। আর সেলিম স্যারের রচনাবলী সম্পাদনার ক্ষেত্রে এটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। আমি বলি যে 2004 সালে আমার বই মাওলা ব্রাদার্স থেকে বেরোই, তখনই আমি সেলিম স্যারকে বলি যে আপনার এই লেখাগুলো তো সবসময় মানুষের কাছে যাচ্ছে না, শুধু ঢাকা থিয়েটার প্রেজেন্টেশন করতেছে, কিন্তু নাটক তো ওই গঠিত হই শূন্যে মিলাই, সেলিম স্যারের কথাই বলি যে ওটা গঠিত হয় কিন্তু হারিয়ে যায়, কিন্তু সাহিত্য হিসাবে ঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছেন না। আর সেলিম স্যারের লেখা তো সেই লেখা, যে লেখা আমরা বলি রবীন্দ্র উত্তরকালের শ্রেষ্ঠ সাহিত্যিক, আমি নাট্যকার বলবো না, সাহিত্যিক বলবো, কারণ সেলিম আল দ্বীনের ভিতরে শুধু নাটক লেখেননি উনি, নাট্যকার হিসাবে ওনাকে শুধু যদি পরিচয় দিই সেটা তাকে ছোট করা হয়। কারণ সেলিম স্যার নিজেই আমাকে বলেছেন যে আমার সঙ্গে তার যে কথা হতো এবং রচনাবলী যদি দেখেন তাকে সেই মাপেরই আমরা দাঁড় করাতে চেয়েছি, যে ওখানে তার উপন্যাস আছে, ওখানে তার গল্প আছে, ওখানে তার নাটক আছে, ওখানে তার প্রবন্ধ আছে, কবিতা আছে, গান আছে। যেভাবে রবীন্দ্রনাথের মানে রচনাবলী হয়েছে, সেলিম স্যারের রচনাবলীও কিন্তু সেই চরিত্রেই দাঁড়িয়েছে। এখন সেলিম স্যারের 10ম খণ্ড রচনাবলী সম্পাদনার কাজ আমি করছি। এখানেও অনেক নতুন লেখা আমি আবিষ্কার করেছি, যেগুলো তার স্মৃতিতেও হয়তো ওই সময় ছিল না, বা আমাদেরকে সেইভাবে পারুলাপা দিতে পারেননি। পরবর্তীতে আমি বিভিন্নভাবে এগুলো সংগ্রহ করেছি, অনেক বছর ধরে এগুলো প্রস্তুত করেছি, এটা প্রকাশিত হবে। আর সেলিম স্যার কেন আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন আমি জানি না, তবে উনি হয়তো মানে তার যে প্রথম তার জীবদ্দশায় 3 খণ্ড বেরিয়েছিল, 3 খণ্ডের যে ভূমিকা আছে, ভূমিকায় যেভাবে আমি তো আমার নাম আসলে ব্যবহার করতে চাইনি রচনাবলীতে, কিন্তু সেলিম স্যার নিজে হাতে লিখে দিয়েছেন, উনি সম্পাদক লিখে দিয়েছিলেন ওই সময়, এবং ওনার আমি বললাম স্যার এটা হয় না, আপনার লেখা আমি সম্পাদক হতে পারি না। তখন উনি যেটা করলেন, আমি যখন সংকলক এবং মানে সম্পাদক হিসাবে, সংকলক এবং সংগ্রাহক হিসাবে এরকম একটা নাম দেওয়া, গ্রন্থন, সংকলন গ্রন্থন সাইমন জাকারিয়া, কিন্তু উনি ওনার ভূমিকার ভিতরে ঠিকই লিখলেন যে এটা আসলে ও সম্পাদক। 3 খণ্ডেই দেখবেন যে উনি সম্পাদক হিসেবেই আমাকে সেই পরিচয় দিয়েছেন। তবে সেলিম স্যারের চর্চার জন্য এই কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে। এখন যেমন আমার ভালো লাগে যে এখন যেমন সেলিম আল দ্বীন নিয়ে অনেক পিএইচডি গবেষণা হচ্ছে, এমফিল গবেষণা হয়েছে, এবং প্রত্যেকেই কিন্তু এই রচনাবলীটা ব্যবহার করছেন এবং তাদের কাজে লাগছে। তবে আমরা চাই যে সেলিম স্যারের এই রচনাবলী ভবিষ্যতে পূর্ণরূপে অনুবাদ হওয়াও দরকার। সেই রকম কোনো উদ্যোগ যদি আমাদের দেশে নেওয়া হয় তাহলে পরে সেটা একটা ভালো কাজ হতে পারে। নিশ্চয়ই। আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সিটি অফ মিরর, এটা আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন সময় দেশের বাইরে থেকে আমার বন্ধুবান্ধবরা আসলে আমি এইটা সবসময় রেকমেন্ড করি, এবং পাঠক সমাবেশ থেকে এটা আমি সংগ্রহ করে দিই। কিন্তু আসলে অনেক কিছুই কথা বলার ছিল। আপনি যে বাংলা একাডেমির লোক সাহিত্য নিয়ে বোধহয় 85 খণ্ডের
সংকলন, সেইটারও আসলে সম্পাদনার 144টা ভলিউমেরই সম্পাদক আমি, কিন্তু অফিসিয়াল বিভিন্ন রাজনীতি থাকে, এই রাজনীতির ভিতরে ঠিক আছে, সেই আলাপে আমরা না গেলাম। আমার মনে হয় যে আমরা অনেক তত্ত্ব কথাই বলেছি, কিন্তু আমাদের সময় স্বল্পতা তো আছেই। সাইমন, তো আপনার যেই পরিচয়টা আসল পরিচয় ছিল আমার বিবেচনায়, যেটা দিয়ে আমরা কম বেশি সবাই শুরু করি আমাদের শিল্প সাহিত্যের জীবন, সেই আসল পরিচয়টা দিয়ে আলোচনাটা শেষ করি। কবি সাইমন জাকারিয়া, তার একটা কবিতা যদি আমাদের পাঠকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা খুবই আসলে আমার যে পরিচয়টা দিতে সব থেকে ভালো লাগে সেটা হলো, দুইটা পরিচয় দিতে সব থেকে ভালো লাগে, যদিও সেই দুইটা পরিচয়ই এখন গবেষক পরিচয়ের নিচেই পড়ে গেছে। যেমন আপনি সিটি অফ মিরর সংস অফ লালন সাই কথা বলছেন, লালনের গানের সব থেকে বড় সংকলন, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিউ ইয়র্ক থেকে বেরিয়েছে। এখন আমার আরেকটি প্রকাশনার কাজ চলছে, সেটা হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বেরোবে, সেটা আলাওলে সয়ফুল মুলুক বদিউজ্জামাল, সেটা আমি এবং থিবো দুবের দুইজন মিলে যৌথভাবে সম্পাদনা করেছি। পাঠ নির্ধারণ এবং অনুবাদ এই কাজগুলো সহ বেরোবে। তো এইরকম, তা আমার দুইটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, আরও প্রায় 3 শতাধিক কবিতা যেগুলো সংকলিত হয়নি। তা আপনি যেহেতু বললেন যে আমার প্রথম কাব্যগ্রন্থ, যেটার নাম হচ্ছে সদানন্দের সংসারে, আর এরপর আরেকটা বেরিয়েছে আনন্দময়ের আগমনে। আর চর্যাপদের অনুবাদ, এটাও আসলে কাব্যগ্রন্থেরই সমান মর্যাদা পায়, কারণ এটা হুবহু অনুবাদ নয়, এটাও আসলে এক ধরনের পুনর্নির্মাণ, অবনাগমন, সেটাকেও আমি ধরি আর কি। আর আমার নাটক, আমার 26টা নাটক প্রকাশিত হয়েছে, মঞ্চস্থ হয়েছে। আপনি বলেছেন ঢাকা থিয়েটার আমার 2টি নাটক করেছে, পাশাপাশি বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে আমার নাটক মঞ্চস্থ হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আছে আমার একটি নাটক। এছাড়া শিকাগোতে আমার শুরু করি ভূমির নামে পাঠ্যক্রমে ছিল। তা আমি আমার কবিতা থেকেই পাঠ করছি, সাধুর সন্তান। এটা আমার খুব প্রিয় একটা কবিতা। সাধুর সন্তান, যে কবিতা লিখছে উদার বৃক্ষরাজি আর সবুজ ঘাসেরা রাতের শিশির মেখে সকালের রৌদ্রে প্রতিদিন, তাকে তুমি পাঠ করো। ওই দেখো একটি রাজহাঁস পাখা ঝাপটিয়ে জলের শরীরে লিখে যাচ্ছে অনন্ত আনন্দের জয়গান, তাকে তুমি অনুভব করো। এখান থেকে শহরে কোলাহল বহুদূর, তোমাকে পেতে হবে মহহীন অপরূপ জীবন মাধুরী। যে মাঝি বৈঠা বেয়ে ধেয়ে যাচ্ছে উজানে, তার কাছ থেকে শিখে নাও গান, তুমি সাধুর সন্তান। যখন মেঘ ছুটে আসে আকাশে, তখন কালিদাস সুগভীর মর্মজ্ঞানে যে বাণী পাঠায় প্রিয়ারে, তাকেও বহন করো চিত্ত মাঝে, তুমি সাধুর সন্তান। তোমার জন্যই একদিন মহাসমুদ্র নিবিড় মমতায় জন্মে দিয়েছিল এই ভূমি, আর মহাপ্লাবনের পর নুহের নৌকা থেকে একটি পাখি উড়ে গিয়ে নতুন স্বপ্ন এনে বুনে দিয়েছিল তোমার দু চোখে। তোমার প্রেমেই দিশেহারা হয়ে যাবে জুলেখা কিংবা রাধা। সংসারের ভেতর থেকে ওরা পরকীয়া তত্ত্বের জন্ম দিয়ে থাকে, আর তাকে নিয়ে যায় চণ্ডীদাস কিংবা অন্যান্য কবি। পরম তত্ত্বের যে গান গেয়ে থাকে, সেখানে তুমি হও ঈশ্বরের অতীত। তোমাকে না সৃজিলে পৃথিবীটা মধুর হতো না, তুমি না জন্মিলে ভুবন আনন্দ মুখর হতো না। তুমি একই সঙ্গে মানুষ ও পাখির পালকের বন্দনা করতে জানো। সৌরালোকের আলো তোমার চোখের জ্যোতি নিয়ে উজ্জ্বল হলো, আর রাত্রি নিশীতে তোমার জাগরণ অনুভব করে অতি দূরের তারারাও গভীর আবেগে দিগন্তে ছড়িয়ে পড়েছে। তুমি শরতের আকাশের উপমা রচনা করো সাদা সাদা কাশফুল দিয়ে, ফাল্গুনের আগুন রচনা করো শিমুল অথবা পলাশ ফুলের রক্ত দিয়ে। তোমাকে ভালোবেসে মহাসমুদ্র চঞ্চল হলো, নদীরা ছুটে চলল, অথচ কোনো নারী যখন তোমাকে ঘিরে গণ্ডি রচনা করে, তখন তুমি তাকে উর্বরা ভূমি ভেবে বীজ বনে দাও, স্বপ্ন দেখো। তুমি না সাধুর সন্তান, তুমি না রাজহাঁস, সারাদিন পানিতে থাকো, তাহলে তোমায় কোন নামে ডাকি? যদি এইভাবে মোহ তোমাকে স্পর্শ করে যায়, যদি পানিতে ভিজে যায় তোমার সারা দেহ, তুমি না সাধুর সন্তান, তোমার প্রজ্ঞা নিয়ে দিগন্ত পাবে আলো।
বাহ, কি অপূর্ব! আমরা পরমহংসদেবকে, প্রকৃতিকে, প্রেমকে, মানব জন্মকে, সব কিছুকে পেয়ে গেলাম একটা কবিতার মধ্যে। তো আমার খুবই লোভ হচ্ছিল, প্রলোভন হচ্ছিল যে শব্দগুলো আপনাদের সঙ্গে যায় না, আরও কথা বলতে, আরও অনেক কিছু জানতে, কিন্তু আজকে এইখানেই আপনাকে প্রণাম জানাচ্ছি, বিদায় জানাচ্ছি। কিন্তু দেখা হবে আবার যে কোনো সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেঙ্গল বুকসের তরফ থেকে, টিবিএসের তরফ থেকে আপনি এসছেন, আমরা খুব আনন্দিত হয়েছি। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন। খুবই ভালো লাগলো। আপনারা আশীর্বাদ রাখবেন, গুরুর কৃপা যেন আমার প্রতি থাকে। সবার মঙ্গল হোক। জয় গুরু। আলেক সাহেব। শুধু দর্শক, আমরা এমন একজন মানুষের সঙ্গে আজকে মিলিত হয়েছি, এমন একজন মানুষের কথা শুনলাম যিনি এই জাগতিক মোহর বাইরে আমাদের সবার আশীর্বাদ চান, এবং আমরা আশীর্বাদ করি যে তিনি আরও হৃষ্টপুষ্ট হয়ে উঠুন আত্মায়, মননে, চিন্তায়। তার সুস্থতা, শারীরিক মানসিক সুস্থতা আমরা কামনা করি, যাতে করে আমাদের বাংলার লোকমানুষ, লোকদর্শন, বাউল সাধক, বাংলার ভাবদর্শন সারা পৃথিবীতে আরও ছড়িয়ে পড়ে। আজকের মতো বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটকের এখানেই সমাপ্তি টানছি। আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ।